শেষ রাতে মায়ের কান্না। গ্রামটার নাম শালবন। চারপাশে ধানক্ষেত, কাঁচা রাস্তা, আর সন্ধ্যা নামলেই কুয়াশায় ঢেকে যায় পুরো এলাকা। এই গ্রামেই থাকতো নীলাদ্রি দত্ত। ছোট একটা মুদির দোকান চালাতো। বড়লোক না, কিন্তু সৎ মানুষ। নীলাদ্রির স্ত্রী মালতী দেবী, সংসারের আসল খুঁটি সেই। আর দুই মেয়ে, বড় মেয়ে রিমঝিম, ছোট মেয়ে পূজা। মালতী খুব সাধারণ একজন মা, কিন্তু তার ভালোবাসা ছিল অসাধারণ। মা, তুমি ভাত খেয়েছো? আসো খেয়ে নাও। আরে, আমার পেট ভরা, আমি দুপুরে খেয়েছি। মা, এই শাড়ি দিয়ে কি করবে? এটা তো ছেঁড়া। আরে কি বলিস, শাড়িটা অতও ছেঁড়া না, এই শাড়িটাই আমার পছন্দ। রাতে মেয়েরা খেয়ে ঘুমিয়ে পড়লে সে চুপচাপ হাড়ির তলা চেঁচে নিজের জন্য 2 চামচ ভাত তুলত। মা না খেয়েই ছিল, কিন্তু কাউকে বুঝতে দেয়নি। রিমঝিম ছিল রূপসী। গ্রামে সবাই বলতো, এই মেয়ের কপাল ভালো, ভালো বর ও ঘর পাবে। পূজা ছিল চাপা স্বভাবের। বই ভালোবাসত, স্বপ্ন দেখত। স্কুলের শিক্ষকেরা বলতো, এই মেয়েটা একদিন অনেক দূর যাবে। পূজা, তুমি অনেক ভালো করছো। আশা করি তুমি আমাদের স্কুলের নাম উজ্জ্বল করবে। এই কথাগুলোই রিমঝিমের বুকের ভেতর আগুন জ্বালাতো। সে ভাবত, আমি সুন্দর, তবু সব প্রশংসা ও পায় কেন? মা, অনেক রাত হলো, এবার পড়া রাখো, খেয়ে দিয়ে আবার পড়বে। ও মা, পড়া বাদ দিলে হবে? মা, আমি বিচারক মানে জজ হব, আইন নিয়ে পড়ব। তুই বড় হ মা, তোর স্বপ্নই আমাকে অনেক দিন বাঁচিয়ে রাখবে। এই কথাগুলো রিমঝিম সহ্য করতে পারত না। রিমঝিম, মা শোন, তোর বাবাকে এই টিফিনটা দিয়ে আয়। অনেক বেলা হলো তো, পূজাও তো বাড়িতে নেই। হ্যাঁ দাও, যাচ্ছি আমি। বাবা, এই নাও, মা খাবার পাঠিয়েছে। ভালো করেছো, খুবই খিদে পেয়েছিল আমার। তা আজ এত দেরি হলো কেন? পূজা কোথায়? একদিন গ্রামে এলো প্রতাপ সেন। লোকটা ধনী, রাজনীতির সঙ্গে জড়িত। নীলাদ্রি, কেমন আছো? শোনো, তোমার এই দোকানের জমিটা আমার দরকার। তুমি এই জমিটা আমার কাছে বিক্রি করে দাও, ভালো দাম দেব। না না বাবু, কি বলেন এসব? এই দোকানের উপর নির্ভর করেই তো আমার সংসার চলে। এই দোকান না থাকলে তো আমার ঘরে হাঁড়ি জ্বলবে না, না খেয়ে মরতে হবে। এই দোকান আমি বেচব না। এই সুযোগ হাতছাড়া করো না বাবা। পূজার পড়াশোনা করাতে কত টাকা লাগবে জানো? তুমি দোকানটা বেচে দাও বাবা, একসাথে অনেক টাকা পাওয়া যাবে। এই নাও নীলাদ্রি, এই কাগজে সই করে দাও আর টাকা নাও। লোভ আর হিংসা একসাথে কাজ করল। চুক্তি হলো, কাগজে সই পড়ল, কিন্তু টাকা এলো না পুরো। বাবু, এটা তো কথা ছিল না। আপনি আমাকে পুরো টাকা দেননি, আবার দোকানের দখল নিতে এসেছেন। আমি মানি না এটা। আমার দোকান আমি বেচব না, আপনার টাকা আমি ফিরিয়ে দেব। নীলাদ্রি প্রতিবাদ করলে প্রতাপের লোকেরা দোকান ভেঙে দেয়। গ্রামের কেউ কিছু বলে না। মা, অনেক রাত হয়েছে, খেয়ে নাও এবার।
আজ আমার খিদে নেই, তোমরা খেয়ে নাও। কিন্তু পূজা দেখেছিল মায়ের হাত কাঁপছে। সেই রাতে বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎ নেই। মালতীর বুক ব্যথা শুরু হয়। পূজা কাঁদতে কাঁদতে বলে, ও মা, তুমি এমন করছো কেন? কোথায় কষ্ট হচ্ছে তোমার? দিদি, মাকে হাসপাতালে নিতে হবে। রিমঝিম বিরক্ত গলায় বলে, এত রাতে ঝামেলা করিস না, কাল দেখা যাবে। মালতী ফিসফিস করে বলে, পূজা, ভয় পাস না, সত্য ছাড়িস না মা। এই কথার পর মালতীর নিঃশ্বাস থেমে যায়। মা মারা যায়। মায়ের মৃত্যুর পর সব বদলে যায়। নীলাদ্রি অসুস্থ হয়ে পড়ে। রিমঝিম শহরে চলে যায় প্রতাপের সঙ্গে, আর তারা বিয়ে করে নেয়। রিমঝিম হয়ে যায় প্রতাপের দ্বিতীয় স্ত্রী। গ্রামের লোকজন ফিসফিস করে এটা ওটা বলতে থাকে। পূজা একা হয়ে যায়, কিন্তু সে পড়াশোনা ছাড়ে না। দিনে টিউশনি করে আর রাতে নিজের বই পড়ে। মায়ের কথা মনে করে সে নিজেকে শক্ত করে। 14 বছর পর পূজা এখন জজ। এক বড় মামলার ফাইল আসে। জমি দখল, জাল দলিল, অভিযুক্ত প্রতাপ সেন। কোর্টে দাঁড়িয়ে পূজা দেখে রিমঝিম প্রতাপের স্ত্রী। চোখে চোখ পড়তেই রিমঝিমের হাত কেঁপে ওঠে। প্রমাণ একে একে বেরোয়। জাল কাগজ, ঘুষ, মিথ্যা। প্রতাপ সেন দোষী সাব্যস্ত হয়। রিমঝিম কাঁদতে কাঁদতে বলে, পূজা, আমাকে বাঁচাও, প্রতাপকে বাঁচাও, দিদির কথা শোনো। তুই আমাকে বলছিস? আমাকে? যেদিন মা না খেয়েছিল সেদিনই এই বিচার লেখা হয়ে গিয়েছিল। শাস্তি তো তোকে পেতেই হতো। পূজা মায়ের কবরের পাশে দাঁড়ায়, বলে, মা, আমি সত্য ছাড়িনি। হালকা বাতাস বয়ে যায়, মনে হয় মা আজও পাশে আছে। গল্পের শিক্ষা: মায়ের ভালোবাসা নিঃস্বার্থ। লোভ সবকিছু কেড়ে নেয়। হিংসা রক্তের সম্পর্কও ভাঙে। অন্যায় দেরিতে হলেও শাস্তি পায়। সত্য একদিন ঠিকই জেতে।